পূবের কলম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। আর স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে অতিথি রয়েছেন রাজীব আলম, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট এবং ফেয়ারফিল্ড হসপিটাল ইউকেতে তিনি কর্মরত। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। প্রথমে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে হৃদরোগ লক্ষণগুলো কি কি? দেখুন, অ্যাবনর্মালিটি জানার আগে আমি একটু হার্টের নর্মালিটিটা বলে দিচ্ছি। হার্ট বেসিক্যালি একটা পাম্প। It pumps and relaxes. কি পাম্প করে? ব্লাড। তো when the heart receives deoxygenated blood, কন্ট্রাক্ট করে, ব্লাডকে আগিয়ে blood goes forward through the aorta, পুরো rest of the body, rest of the organs কে ফিড করে। তো হার্টের মাসল আছে, তো মাসলের রোগ হতে পারে, মাসলটা উইক হতে পারে, তো কন্ট্রাকচুয়ালিটি উইক হয়ে যাবে, তাকে আমরা হার্ট ফেলিয়ার বলি। যদি হার্ট ফেলিয়ার হয় তখন শ্বাসকষ্ট হবে, ফ্যাটিগ হবে, যখন এক্সার্ট করবে, যেমন চলছে, সিঁড়ি চড়ছে, তখন বলবে যে ব্রেথলেসনেস হচ্ছে, ওইটা একটা সিমটম হার্ট ফেলিয়ারের। যখন হার্টের 4টে চেম্বার আছে, একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে ব্লাড আগিয়ে যায়, পিছিয়ে আসা ইজ অ্যাবনর্মালিটি, তো ওইটাকে প্রিভেন্ট করে ভালভ। তো আমাদের 4টে ভালভ আছে। তো ভালভস আর নাথিং বাট লাইক ডোরস, ইট ওপেন্স অ্যান্ড ক্লোজেস। যদি ভালভের প্রবলেম থাকে, তো ভালভ যদি লিক করে তাহলে একটা রোগ হতে পারে, দ্যাট ক্যান লিড টু হার্ট ফেলিয়ার। তো মাসল ডিজিজের মাসলটা উইক হওয়ার জন্য হার্ট ফেলিয়ার হতে পারে, ভালভের জন্য হার্ট ফেলিয়ার হতে পারে। হার্ট ফেলিয়ার হলে সিমটম বেসিক্যালি শর্টনেস অফ ব্রেথ, ওকে, লেগ সোয়েলিংও হয়। বেশ। আর যদি এগুলো ইগনোর করা হয়, তারপর অর্থপনিয়া হয়, তার মানে দ্য পারসন কান লাই ফ্ল্যাট অ্যাট নাইট, বলবে খুব শ্বাসকষ্ট হচ্ছে, তো they will sit up at night. ওইটা হলো হার্ট ফেলিয়ার। এবার হার্টটা পাম্প, so it needs energy. So the process of pumping and relaxation are both active. It needs energy. The energyটা পাই ব্লাড থেকে, ব্লাডটা সে পাইপলাইন দিয়ে, ওই পাইপলাইনগুলোকে আমরা বলি করোনারি। তো করোনারিতে যদি ব্যাড ফ্যাট, যেটা কোলেস্ট্রল, সেটা ডিপোজিশন হয়, আর তার লিউমেনটা যদি ন্যারো হয়ে যায়, তখন একটা ডিজিজ হতে পারে, ওইটা আমরা করোনারি আর্টারি ডিজিজ বলি। তার যেটা স্টেবল ফর্ম অফ দ্য ডিজিজ, ওটা অ্যানজাইনা। তার মানে হলো যখন এক্সার্ট করে হার্ট রেটটা বেড়ে যায়, তখন চেস্ট পেইন হয়, বা চেস্ট ডিসকমফর্ট হয়, বা একটা ভেগ ফিলিং হয়, আর 5% কেসেসে শুধু শর্টনেস অফ ব্রেথ হয়। তো ওইগুলো সিমটম হয়ে গেল অ্যানজাইনার। হার্ট অ্যাটাক হতে পারে, which is the unstable form of the disease, তার মানে যে ব্যাড কোলেস্ট্রলগুলো যে ডিপোজিশন হয়েছে লিউমেনে, ওইটা রাপচার হয়েছে। তো প্লাক রাপচারের জন্য হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক 2 টাইপস হতে পারে, একটা নন এসসি এলিভেশন এমআই, একটা এসসি এলিভেশন এমআই। এসসি এলিভেশন ইজ দ্য কিলার ডিজিজ, ওটা নিয়ে আমরা চর্চা করবো। কিন্তু হার্ট অ্যাটাক অ্যাজ এ হোল is an unstable form of disease that requires treatment. হৃদরোগ আর হার্ট অ্যাটাক এইরকম বিষয়গুলো শুনলে বা এই শব্দগুলো শুনলে আমাদের ভয় লাগে, আমরা আতঙ্কিত হয়ে পড়ি, আমাদের খুব ভয় লাগে যে কি করব। কিন্তু আমার কথা হচ্ছে ডাক্তারবাবু, যে হৃদরোগ মানেই যে ভয়ের, তা তো নয় নিশ্চয়ই। হার্ট ডিজিজকে সিরিয়াসলি নেওয়া উচিত, ডিপেন্ড করে আপনার কি কম্পোনেন্ট। না মানে মানুষ যত আতঙ্কিত হয়ে পড়ে, মানুষ প্রথমেই খুব খারাপটা ভেবে নেয়, সেটা কি ধরে নেওয়া উচিত? হার্ট অ্যাটাকটাই রোগটাই ওইটা, যে আপনি যদি ক্লাসিক টেক্সট বুক পড়েন, তখন ওখানে লেখা থাকবে যে ফিলিং অফ ইম্পেন্ডিং ডুম, ঠিক আছে? তো ওই যে এসসি এলিভেশন হার্ট অ্যাটাক যেটা বলছি, ওটা কিলার ডিজিজ, ঠিক আছে? কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন যে আমার হার্টের ডিজিজ আছে, আমি কি খুব ভয় পেয়ে যাব? তো সিরিয়াসলি নিতে হবে, বাট দের ইজ ট্রিটমেন্ট ফর ইট, ডিপেন্ডস কি হচ্ছে আপনার, ঠিক আছে? আপনার সাপোজ হার্ট রেট কমে যাচ্ছে, ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, আপনার পেসমেকার
দরকার। তো পেসমেকার আপনার যদি বসানো হয় তারপরে ইউ উইল ফাংশন অলমোস্ট নর্মালি। আপনার যদি হার্ট অ্যাটাক হয় আর আপনি যদি রাইট ট্রিটমেন্ট পান তাহলে ইউ ক্যান অলমোস্ট লিড এ নর্মাল লাইফ। অল ইউ হ্যাভ টু ডু ইজ প্রিভেনশন। তারপর যে নেক্সট হার্ট অ্যাটাক যাতে না হয়, সেকেন্ডারি প্রিভেনশন। ওকে 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 হার্ট অ্যাটাক বিষয়টা খুব কমন একটা শব্দ যেটা আমরা শুনে থাকি, ঠিক আছে, কিন্তু এখন যারা মানে অ্যাবভ 30 তরুণ প্রজন্মই যদি আমি বলি, তাদের মধ্যেও হার্ট অ্যাটাকের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। এটা কেন ডাক্তারবাবু? এটা তো এক্স্যাক্ট আমি রিসার্চ চলছে, কিন্তু এটা খুব একটা ডিফারেন্ট নয়, প্যাথোলজি তো সেম। এটা হয়তো পরে রিসার্চ করে যদি বেরোয় যে এটা এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স আছে, যে কোনো পলিউশনের জন্য হচ্ছে, সেটা আলাদা জিনিস। কিন্তু হার্ট অ্যাটাক এর রিস্ক ফ্যাক্টর সেম। স্মোকিং, হাই কোলেস্টেরল, ডায়াবেটিস, এথনিসিটি, ওবেসিটি, হাইপারটেনশন, এগুলো হলো রিস্ক ফ্যাক্টর। আর ফ্যামিলি হিস্ট্রি। ওকে। তো দুটো জিনিস এখানে আছে, যেমন এথনিসিটি, এশিয়ানদের মধ্যে বেশি হার্ট অ্যাটাক দেখা যায়, বাট আফ্রিকানসের মধ্যে কম। আচ্ছা। তো এথনিসিটি একটা প্লে করছে, ফ্যামিলি হিস্ট্রি একটা প্লে করছে। যেমন বিলো 60 যদি হার্ট অ্যাটাক হয়, যে আমার বাবার যদি বিলো 60 হার্ট অ্যাটাক হয়, তাহলে আমার রিস্ক ফ্যাক্টর বেড়ে যাচ্ছে। তারপর স্মোকিং। তো স্মোকিংটা whether আপনি স্মোক করছেন or somebody else is smoking and you are passively smoking, the effect will be same. Smoking is a very important cause. তার মানে কি এটা বলা যায় ডাক্তারবাবু যে লাইফস্টাইল যে এখন চেঞ্জ হচ্ছেই, তো মানে এখন এতটাই কাজের প্রেশার, মানুষ নিজের জন্য সময় পায় না, এই লাইফস্টাইল চেঞ্জটা মুখ্য কারণ না হলেও অন্যতম কারণ হৃদরোগের? সো লাইফস্টাইল চেঞ্জটা মানুষকে মানে এখন অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস এগুলো আমাদের থাকেই প্রত্যেকের জীবনে। স্ট্রেস বাই ইটসেলফ হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর নয়। ওকে। কিন্তু যখন আপনি করোনারি আর্টারি ডিজিজ ডেভেলপ করবেন বিকজ অফ দিস রিস্ক ফ্যাক্টরস, করোনারি আর্টারিটা যে রাপচার হবে তখনই আপনার হার্ট অ্যাটাক হবে। সরি, করোনারি আর্টারি না, করোনারি যেটা প্লাকটা। সো করোনারি আর্টারি হলো একটা পাইপলাইন। ব্যাড ফ্যাট ধরে নিন, যেটা কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, ওটা যদি ডিপোজিট হয় ভেতরে, লিউমেনটা কমে যাবে, এরিয়াটা কমে যাবে, ব্লাড ফ্লো কম হবে। যদি আপনি অ্যাট রেস্ট আছেন তখন আপনার প্রবলেম হবে না, বিকজ ইউর হার্ট রেট ইজ অ্যারাউন্ড 60। আপনি যখন এক্সারসাইজ করবেন, এনি ফিজিক্যাল এক্সারশন, ফর এক্সাম্পল আপনি হাঁটছেন বা স্টেয়ার ক্লাইম্ব করছেন, আপনার হার্ট রেট বেড়ে যাচ্ছে। যখন হার্ট রেট বেড়ে যাচ্ছে, আপনার হার্টের অক্সিজেন ডিমান্ড বেড়ে যাচ্ছে, তখন দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লোয়িং থ্রু দ্যাট লিউমেন কম হয়ে যাচ্ছে, তখন হার্ট রিভলভস। আপনার একটা বেগ ডিসকমফর্ট হবে, আপনি চেস্ট পেইন বা ডিসকমফর্ট কমপ্লেন করবেন। আপনি যখনই সেই অ্যাক্টিভিটিটা বন্ধ করবেন, হার্ট রেট নিচে এসে যাবে, ওই সিমটমটা সেটেল হয়ে যাবে, ওইটা স্টেবল ফর্ম অফ ডিজিজ। কিন্তু যে হার্ট অ্যাটাক বলছেন, ওইটা যে এই প্লাগগুলো যে ছিল ওখানে কোনো একটা প্লাগ রাপচার হয়ে গেছে, ঠিক আছে? রাপচার হয়ে যাওয়ার পরে বডির একটা ন্যাচারাল প্রসেস যে ওইটাকে সিল করবার চেষ্টা করে থ্রু প্লেটলেটস। আমাদের ব্লাডের প্লেটলেটস আছে, তো বডি পারসিভস ইট অ্যাজ যে কিছু একটা ওখানে অ্যাবনর্মালিটি হয়েছে, প্লাগ রাপচার হয়েছে, উই শুড সিল দ্যাট। ইন দ্যাট প্রসেস দ্য লিউমেনটা আরও বন্ধ হয়ে যায়। আর যদি কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, তখন একদমই যদি ব্লাড ফ্লো ওখানে না হয়, তখন কমপ্লিটলি সেই মাসল, সেই এরিয়াটা হার্টে কমপ্লিটলি ডেড হয়ে যায়, সেটাকে ইনফার্কশন বলে। ওই কারণে আমরা বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ওকে, ঠিক আছে? ওয়ান্স ইট ইজ ইনফার্ক্টেড, এটা রিভার্সিবল প্রসেস না, ওটা ইররিভার্সিবল, ওইটুকু ইজ ডেড ফর এভার। আচ্ছা। দেয়ারফর ওইটা ভেরি সিরিয়াসলি নেওয়া উচিত। যে আমি যেখানে কাজ করি, বা ইংল্যান্ডে বা আমেরিকাতে বা এনি ইউরোপিয়ান কান্ট্রি,
ওখানে একটা প্রাইমারি পিসিআই সার্ভিস চলে। ওকে, কিরকম সেটা? সে ফর এক্সাম্পল আপনার চেস্ট পেন হলো, তো আপনার একটা আপনি একটা নাম্বার ডায়াল করতে হয়, এনি ইমার্জেন্সিতে মানে একটাই নাম্বার 999 আপনি ডায়াল করলেন। তো ওখানে ফার্স্ট আপনাকে জিজ্ঞেস করবে যে কী সার্ভিস আপনার চায়, অ্যাম্বুলেন্স চাই, ফায়ার চাই, পুলিশ চাই, কী চাই? আপনি বললেন আমার অ্যাম্বুলেন্স চাই। তারপরে নেক্সট অপারেটর কানেক্ট হবে যে অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে, তো আপনাকে 2-3টে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যেটা ওরাও ট্রেন্ড, তো ওরা বুঝতে পারবে যে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে মোস্ট প্রবাবলি। তো উইদিন ওই এরিয়াতে যেটা অ্যাম্বুলেন্স ছড়িয়ে থাকে, সেই অ্যাম্বুলেন্স যেটা নিয়ারেস্ট হবে, উইদিন 3 to 4 মিনিটস আপনার ডোর স্টেপে অ্যাম্বুলেন্স এসে যাবে। অ্যাম্বুলেন্স এসে আপনার একটা ইসিজি করবে, আর ওই ইসিজিটা ডিস্টিংগুইশ করবে যে আপনার এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে না না। ইটস কোয়াইট সিম্পল, ইসিজিটা দেখলেই বোঝা যাবে যে এটা আপনার হচ্ছে। যদি হচ্ছে ইমিডিয়েটলি ওরা একটা এরিয়ার প্রাইমারি পিসিআই সেন্টার থাকে, ওখানে অনকল একটা টিম থাকে। দ্য টিম কনসিস্ট অফ ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, স্ক্রাব নার্স, ফিজিওলজিস্ট, রেডিওগ্রাফার। ওরা 24/7 ওখানে থাকে। তো ওদিকে ইসিজি পাঠানো হয়, ওরা বললে হ্যাঁ, অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে উইদিন 20 মিনিটস বা 30 মিনিটস পেশেন্টটাকে ক্যাথ ল্যাবে ডিরেক্ট নিয়ে যাওয়া হয়, আর ওখানে প্রাইমারি পিসিআই হয়, পারকিনসন্স ইন্টারভেনশন। তার মানে ওই যে ব্লকটাকে খুলতে হবে, ওই 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 পাইপ লাইনটাকে খুলতে হবে, ওখানে পাইপ লাইনটা বন্ধ হয়ে গেছে, তো খুলতে হবে। যত তাড়াতাড়ি খুলবে তত ড্যামেজ কম হবে। সে ফর এক্সাম্পল, এটা ডিফারেন্স বিটুইন এ ক্যান্সার এন্ড হার্ট অ্যাটাক ইজ দিস। সাপোজ কারো ক্যান্সার হলো, and he is a very influential person, has got lots of money, বলতে পারে যে ঠিক আছে আমি আমেরিকা গিয়ে ট্রিটমেন্ট করবো, বা বাস বেস্ট যেটা হসপিটাল ওখানে গিয়ে ট্রিটমেন্ট করবো, হি হ্যাজ টাইম। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এরকম নয়। তো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ইউ হ্যাভ টু ডু ইট উইদিন দ্যাট পিরিয়ড। ওকে, ইফ ইউ ডোন্ট ডু ইট, দ্য হার্ট ইজ ডেড। তারপরে করে লাভ নেই। না তাহলে ডাক্তারবাবু একটা কথা বলুন, যে আপনি বললেন ইউকের কথা, আপনি এখানেও থেকেছেন, তাহলে ওখানকার মানুষরা এই প্রসেসটার জন্য কি কিছুটা চিন্তামুক্ত, বা আমাদেরকে আরেকটু চিন্তিত হওয়া উচিত বিষয়টা নিয়ে? কারণ এই ফেসিলিটি আমরা এখানে পাবো না। এই সিস্টেমটা এখানে ইন প্যাচেস আছে। যে কোনো বড় হাসপাতালে এই ফেসিলিটিটা আছে, প্রাইমারি পিসিআই সার্ভিসটা আছে, কিন্তু সেটা সবাই তো পায় না এখানে। তো এটা তো সোসাইটির একটা রেসপন্সিবিলিটি, এটা হয়ে পড়ছে সোসাইটির রেসপন্সিবিলিটি। এই সোসাইটিটা কি চায়? আপনি যদি চান যে আমি হার্ট অ্যাটাক মুক্ত হব, তো আপনি প্রিভেনশনে জোর দেবেন। আপনি যদি চান যে আমার হার্ট অ্যাটাক হলে আমি প্রাণ হারাবো না, তাহলে আপনি এটাতেও জোর দেবেন যে প্রাইমারি পিসিআই সার্ভিস দরকার। কিন্তু ওইটা আপনি একলা এফোর্ড করতে পারবেন না, ইন্ডিভিজুয়াল এফোর্টে হবে না। এটাতে লার্জ স্কেল একটা সিস্টেম একটা ক্রিয়েট হয়। ফর এক্সাম্পল, এটা তো একটাই ডিজিজ। হার্ট অ্যাটাক ডিফারেন্ট টাইপস হয়, নন এসটি এলিভেশন, এসটি এলিভেশন। কিন্তু এনএইচএস ইংল্যান্ডে শুধু একটা ডিজিজেরও মায়োকার্ডিয়াল ইনফার্কশনেরও একটা পার্ট নিয়ে ওরা একটা পুরো সিস্টেম চলছে। ওকে, কারণ এটা দেখা গেছে যে হার্ট অ্যাটাক কিলস পিপল। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল। টাইম মানি এখানে। তো ওইটা যখন আপনার হার্ট অ্যাটাক হচ্ছে, তখন আপনি সেটা রেসপন্সিবিলিটি নিয়ে আপনি সেই হসপিটালটা, আপনারও ব্যাকগ্রাউন্ড এখানে, ফর এক্সাম্পল আপনার হার্ট অ্যাটাক হলো, তো আপনি এমন একটা ইনস্টিটিউটে যেতে হবে যেখানে 24/7 কার্ডিওলজিস্ট ওখানে প্রেজেন্ট আছে। ঠিক আছে, নিশ্চয়ই আছে এখানে। কিন্তু আপনি জানতে হবে, সাপোজ আপনি ভুল করে অন্য একটা হসপিটালে চলে গেলেন যেখানে ওই ক্যাথ ল্যাবই নেই, কার্ডিওলজিস্টই নেই, সেখানে আপনি ওয়েস্টিং টাইম। তারপর আপনি রেসপন্সিবিলিটি আপনাকে বলে দেবে যে আমাদের ওখানে তো নেই, আপনি রং জায়গায় এসেছেন। কিন্তু ওরা তো রেসপন্সিবিলিটি নেবে না যে আপনাকে আমি ট্রান্সফার করে দিচ্ছি, তো আপনি নিজে আবার ট্রান্সফার হতে হবে একটা পার্টিকুলার হসপিটাল যেখানে রেসপন্সিবিলিটি। সো ইউ আর লুজিং টাইম, আর সাথে সাথে রেসপন্সিবিলিটিটা আপনি নিতে হচ্ছে। ওখানে কি হয়, রেসপন্সিবিলিটি শিফট হয়ে যায়। ওকে, The moment you call 999, your responsibility ends.
এখন স্টেটের রেসপন্সিবিলিটি এসে গেছে যে আমি দেখতে হবে যে স্টেট দেখবে যে এটা হার্ট অ্যাটাক এসসি এলিভেশন এমআই অর নট, ইফ ইয়েস ওকে রাইট প্লেসে নিয়ে যাওয়া হোক, ওখানে ট্রিটমেন্ট দেওয়া হোক। এভরিথিং ইজ ফ্রি অ্যাট সোর্স, দ্যাটস দ্য বিউটি অফ এনএইচএস। সো যদি কিংয়েরও হয় ইংল্যান্ডের, হি উইল গেট এক্স্যাক্টলি দ্য সেম ট্রিটমেন্ট। একটা হোমলেস পার্সনের যদি হয়, হি উইল গেট এক্স্যাক্টলি দ্য সেম ট্রিটমেন্ট। তো ওইটা একটা সিস্টেম বানানো হয়েছে। শুধু ওখানে যে একজন কার্ডিওলজিস্ট আছে সে নয়, ওখানে ফিজিওলজিস্ট আছে, ওখানে প্যারামেডিক্স আছে, যারা অ্যাম্বুলেন্স ক্রু আছে। তো অ্যাম্বুলেন্স একটা আলাদা সিস্টেম, ওরাও ইন্টিগ্রেট হয়ে আছে হসপিটালের সাথে। তো একটা বড় সিস্টেম চলছে ওখানে, এটা পয়সা খরচ হচ্ছে, সেটা গভর্নমেন্ট দিচ্ছে, এভরিথিং ইজ ফ্রি। তো ওইটা গড়ে তুলতে ইন্ডিয়াতে এক্স্যাক্টলি পসিবল নাও হতে পারে, বিকজ অফ দি এত পপুলেশন এখানে, বাট সিমিলার জিনিস করা যায়। বিকজ এখানে অনেক ডাক্তার ওখানে আছে। তো আমরা একটা অন্য সিস্টেম দেখছি, আমরা এখানে বড় হয়েছি, তো আমরা ওখানে দেখেছি। তো আমরা এখানেও জানি যে কি জিনিস করলে আমরা সেটাকে একটা কনভার্জিং পয়েন্টে আসতে পারি, যে আমরাও এখানেও সিমিলার সিস্টেম একটা গড়ে তুলতে একটা পারি। বিষয় যে ডাক্তারবাবু বললেন যে সময়টা খুব গুরুত্বপূর্ণ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সময় গুরুত্বপূর্ণ, চিকিৎসা প্রপার টাইমে চিকিৎসা, প্রপার চিকিৎসাটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি কি ডিফারেন্স আপনি খেয়াল করেছেন? মানে আপনি যেহেতু কলকাতাতেও ছিলেন, আপনি দিল্লিতে ছিলেন, আপনি গুয়াহাটিতে ছিলেন, কলকাতা এখন এসেছেন, ওখানে প্র্যাকটিস করেন, কি কি ডিফারেন্স আপনি বুঝতে পারছেন? দেখুন, আমি এখানে তো অনেকদিন প্র্যাকটিস করিনি, আমি লাস্ট 20 ইয়ার্স ওখানেই করেছি। আমি যখন জুনিয়র ডক্টর ছিলাম তখন এখানে আমি কাজ করেছি, আমি দিল্লিতে কাজ করেছি, আমি গুয়াহাটিতে কাজ করেছি। তো অবভিয়াসলি এখানে সিস্টেমটা ইজ স্লাইটলি ডিফারেন্ট। এখানে ইউ পে ফর ইট। এখানে ওখানে কি হয়, ইউনিভার্সাল একটা কনসেপ্ট আছে যে ট্রিটমেন্ট শুড বি ইউনিভার্সালি সিমিলার টু এভরিওয়ান। এখানে ওইটা মেইন ডিফারেন্স আই থিঙ্ক, যে ইট ডিপেন্ডস অন হু ইউ আর, আর আপনার কত আপনি অ্যাফোর্ড করতে পারেন। ঠিক আছে, ওইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ হেলথটা খুব চিপ না, ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি ইজ রিকোয়ার্ড। তো এই মানিটা একজন অ্যাফোর্ড করতে পারবে না। তো এটা অ্যাজ এ গ্রুপ, অ্যাজ এ স্টেটের ইনফ্লুয়েন্স লাগবে, স্টেট হেল্প করতে হবে। আর যেহেতু এখানে পপুলেশন এত, উই কান্ট এক্সপেক্ট যে এক্স্যাক্টলি দ্য সেম আমি ওখানের যেটা ট্রিটমেন্ট এখানে হবে। ট্রিটমেন্ট এজ ইন এগুলো পার্ট অফ ট্রিটমেন্ট। দেখুন, হার্ট অ্যাটাকের যদি আপনি কার্ডিওলজিস্টকে ট্রিটমেন্ট জিজ্ঞেস করেন ডিরেক্টলি, তাহলে বলবে যে স্টেন্টিং করতে হবে, ব্লকটা খুলতে হবে, স্টেন্টিং করতে হবে। কিন্তু ওইটা করার আগে ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট যে আপনাকে অ্যাম্বুলেন্স ক্যারি করতে হবে টাইমে। কারণ আমি যদি সেই পিরিয়ডটা মিস করি, তারপরে আমি ওইটা ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই, বিকজ ইটস এ রিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে হার্টের। তো অ্যাম্বুলেন্স A to B যখন যাবে, তখন আপনার রাস্তা ক্লিয়ার থাকতে হবে। ওখানে সাপোজ মানে বেসিক্যালি ডাক্তারবাবু ট্রিটমেন্টটা সেম, কিন্তু ট্রিটমেন্টের আগে যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো ডিফারেন্স রয়েছে, তাই তো? অনেকটা, হ্যাঁ, কিছুটা হলেও অনেকটা ডিফারেন্স আছে। ওকে ওকে। ডাক্তারবাবু, এই যে লোকজন বলে যে মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা কম, এটা কি আদৌ সত্যি ধারণা? আফটার মেনোপজ একই হয়ে যায়। তো হরমোনাল ডিফারেন্স আছে, মেন আর ওমেনে হরমোনাল ডিফারেন্স আছে। টু সাম এক্সটেন্ট ওইটা হয়তো প্রোটেক্টিভ, কিন্তু যখন মেনোপজ হয় তারপর ওই ডিফারেন্সটা আর থাকে না, দেন একই হয়ে যায়। ওকে। কি করে, মানে কোন একটা শিশু, বাচ্চাদের মধ্যেও এখন হৃদরোগ হচ্ছে ডাক্তারবাবু, হচ্ছে, তো কিভাবে সে বুঝবে, কি করে কি কি সিমটম হলে সে বুঝবে সে ডাক্তারের কাছে যাবে? এবং ডাক্তারবাবুদের মধ্যে মানে আপনারাই বা কি করে বুঝবেন যে এই কেসটা আমাকেই হ্যান্ডেল করতে হবে? সে কিন্তু শিশু, তো আমি তো শিশু, অন্য কাউকে হ্যান্ড ওভার করতে হবে। হ্যাঁ, সো কার্ডিওলজি, আমি হচ্ছি অ্যাডাল্ট কার্ডিওলজিস্ট। ঠিক আছে, কার্ডিওলজিরও অনেক ডিভিশন আছে, সাব স্পেশালিটি
কার্ডিওলজি ইটসেলফ সুপার স্পেশালিটি। তো আমার সাবস্পেশালিটি হলো ইন্টারভেনশন, যে হার্ট অ্যাটাক হলো, স্টেন্ট করতে হবে, অ্যানজাইনা হচ্ছে, ট্রিটমেন্ট করতে হবে, ওইটা আমার স্পেশালিটি। আরও অনেক স্পেশালিটি আছে, যেমন আপনার প্যালপিটেশন হচ্ছে, আপনি ইলেকট্রোফিজিওলজিস্টের ওখানে যাবেন। আপনার হার্ট রেট কমে গেছে, আপনার পেসমেকার দরকার, তো আপনি ডিভাইস কনসালটেন্ট ওখানে যেতে হবে। সাপোজ আপনার হার্ট পাম্প করছে না, তো হার্ট ফেলিয়ার এর ওখানে যাবেন। আপনি যেটা শিশুর বলছেন ওটা কনজেনিটালে পড়ে, কনজেনিটালে তার স্পেশালিস্টও আছে। তো বেসিক্যালি মানে একটা বাচ্চার ধরুন আমরা সিমটম ধরতেও শর্টনেস অফ ব্রেথ পারলাম হবে, এও মানে বারবার এটা বোঝাই শুনবেন। গেল হৃদরোগ হয়েছে, তবুও সে নিয়ে গেল সিনিয়র কার্ডিওলজিস্টের কাছে, কিন্তু সেখানে গিয়ে তার ট্রিটমেন্ট হলো, সেটা কি তার প্রপার ডিটেক্ট হচ্ছে তার রোগটা, বা তার না, I'm প্রপার sure- ট্রিটমেন্ট হচ্ছে? I'm sure- মানে এই ধারণাটা একটু স্পষ্ট করতে চাই আমি ভিউয়ার্সদের কাছ থেকে। এটা তো যেটা কমন মানুষ ওরা তো বুঝবে না যে এত ডিফারেন্স। ফর এক্সাম্পল, আজকে যদি আমার টিভি খারাপ হয়, আমি টিভি মেকানিকের ওখানে যাব যে আমার এই টিভিটা চলছে না। এবার ওই মেকানিকটা আমাকে ট্রুথফুলি বলতে হবে যে এটা তো আমি পারবো না, বুঝতে পারছেন? তো যদি আপনি রং স্পেশালিস্টের কাছে যান, তাহলে আপফ্রন্ট বলা উচিত যে এটা আমার স্পেশালিটি নয়। আমরা সবাই কার্ডিওলজিস্ট, আমরা সবাই একটু একটু জানি, কিন্তু যেটা আমি এভরিডে করি সেটাই আমার এক্সপার্টাইজ। তাহলে এই কেসটা ওখানে যাওয়া, রেফার করে দেওয়া উচিত। সেটা শিশুর মা বাবা বুঝবে কি করে? কার্ডিওলজিস্টের ওখানে যদি যায়, তাহলে কার্ডিওলজিস্টই বলা উচিত যে আপনি আমার ওখানে না। যদি উনি নিজে পারেন তো ভালো, ইফ হি ইজ ডিলিং উইথ দিস প্রবলেম। বেশিরভাগ ক্ষেত্রে বাবা মারা বুঝতে পারেন না। তো বাবা মারা বুঝতে পারবে, যে বাবা মারা বুঝতে পারবে, তো বিকজ ওটার পেডিয়াট্রিক্সের মেইন জিনিস হচ্ছে বাবা মা। দে উইল হ্যাভ টু পিক আপ এনি ডিজিজ। যখনই বেবিটা অ্যাবনর্মাল হয়, যেমন ফিড যখন না করে বা একটু ব্লুইশ দেখে আর শ্বাসকষ্ট হয়, তখনই ইটস অ্যাবনর্মাল, মা ওটা পিক আপ করে। তো সেই জিনিসটা নিয়ে যদি সিমিলার এক্সাম্পল দিই, আমাদের ইংল্যান্ডে এটা হয় যে সেই জিনিসটা নিয়ে ওখানে প্রাইমারি কেয়ারে অ্যাপ্রোচ করে, তার মানে জিপি, জেনারেল প্র্যাকটিশনার থাকে। জেনারেল প্র্যাকটিশনার যা জেনারেলিস্ট হয়, তো ওনারা রেফার করে যে কোথায় যেতে হবে। তো এখানে তো একদম ইকুইভ্যালেন্ট নেই, কিন্তু এখানে দেখুন 20 বছর আগে ফার্মাসিতে আমি দেখেছি অনেক জেনারেল মেডিসিনের এক্সপিরিয়েন্সড ডক্টর বসছেন। তো দ্যাট ইজ অ্যান ইকুইভ্যালেন্ট অফ প্রাইমারি ফিজিশিয়ান। ওই পাড়াতে কিছু হলে ওখানে নিয়ে যায়, আর উনি বলতেন যে এটা কার্ডিওলজিস্টের ওখানে যাও, এটা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের ওখানে যাও, বা অ্যাটলিস্ট কার্ডিওলজিস্টের ওখানে যাও। না, মানে আমার বক্তব্য যে শিশুর বাবা মারা বা পরিবারের লোক বুঝবে কি করে যে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কাছে আমাকে যেতে হবে? যদিও না বুঝে, যে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাক, স্পেশালিস্টের ওখানে যখন নিয়ে যাবে, যদি কার্ডিওলজিস্টের কাছে নিয়ে গেল, ওই কার্ডিওলজিস্টই বলে দেবে যে এটা আপনি পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের ওখানে যান। একদম, আমি এই বিষয়টা দিয়ে আলোকপাত করতে চাইছিলাম যে যে কোনো কার্ডিওলজিস্টের কাছে নিয়ে যাওয়া মানে আমি নিজের পাড়ার ক্ষেত্রে বা নিজের দু একজন পরিচিতর ক্ষেত্রেও দেখেছি যে এই সমস্যাটা হয়, যারা ডিটেক্ট করতে পারছে না যে কোথায় যাওয়া উচিত। কিন্তু আরেকটা জিনিস আমি জানতে চাইবো, আর একটা না অনেকগুলো জিনিস অ্যাকচুয়ালি জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমি আমার হার্টকে সুস্থ রাখতে চাই, ভালো রাখতে চাই, কি করব দৈনন্দিন জীবনে? প্রিভেনশন। তো প্রিভেনশন জানতে গেলে আপনি রিস্ক ফ্যাক্টর জানতে হবে। তো রিস্ক ফ্যাক্টর আমি অলরেডি ইন দ্য বিগিনিং বলেছি। তো দেখি আপনার মনে আছে নাকি, বলুন। একদম অ্যালকোহল, স্মোকিং, এগুলো থেকে দূরে থাকতে হবে। আনফরচুনেটলি আমি বলতে পারবো না যে অ্যালকোহল খাবেন না, as far as heart attack is concerned, কারণ স্মোকিং থেকে দূরে থাকতে হবে। alcohol itself is not a risk factor। আচ্ছা, indirectly risk factor হতে পারে, কিন্তু direct risk factor হচ্ছে স্মোকিং। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, মনে আছে ডাক্তার বাবু আমার। ঠিক আছে। তো আর ডায়াবেটিস। ডায়াবেটিস? ইয়েস। কিন্তু ডায়াবেটিস তো আমাদের হাতে নেই, সেটাই আমি বলছি। দেখুন, স্মোকিং, হাইপারটেনশন, ডায়াবেটিস, ফ্যামিলি হিস্ট্রি, ওবেসিটি, এথনিসিটি, এজ, হয়ে গেল এগুলো রিস্ক ফ্যাক্টর। এজ আপনি কি করবেন? কিছু করতে পারবেন না, করতে পারবো না, তো এটা ভুলে যান।
আচ্ছা, বেশ জাঙ্ক ফুড না ঠিক আছে। খাবো না ওবেসিটির জন্য, ঠিক আছে, বা ওবেসিটি, খেতে বারণও করবো দর্শকদের। ওবেসিটির একটা অবজেক্টিভ ডেফিনেশন ধরতে হবে। আপনার ওয়েট ডিভাইডেড বাই আপনার হাইট স্কোয়ার্ড, ওইটাকে বিএমআই বলে, বডি মাস ইন্ডেক্স। ওইটা 25 এর নিচে হলে নর্মাল, 25 এর যদি ওপরে হয় তাহলে ইউ আর অ্যাট রিস্ক। ঠিক আছে, তো ওবেসিটি মানে যে মোটা এটা না, আপনার হাইট আর ওয়েট মিলিয়ে 25 এর নিচে হতে হবে বেশ বেশ। অবভিয়াসলি। ওটা আপনার হাতে আছে, ওটা আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি তো হাইট কিছু করতে পারবেন না, তাহলে স্মোকিং তো আমার হাতে আছে, স্মোকিংও আমি দর্শকদের বারণ করবো যে এখান থেকে দূরে থাকতে। স্মোকিং, কিন্তু ডায়াবেটিস, হ্যাঁ ডায়াবেটিস আপনি কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তো ডায়াবেটিস আর হাইপারটেনশন হচ্ছে রিভার্সিবল না, হাইপারটেনশন ডাক্তারবাবু but মনে হয় কন্ট্রোল করতে আজকালকার দিনে পারবেন। খুব কম লোকেরই হাতে আছে, মানে এটা একটা অঙ্গ হয়ে গেছে, প্রত্যেক দিনই আমরা ভীষণ টেনশনে থাকি। এই কম্বিনেশনে আসে, আমরা যখন দেখি হার্ট অ্যাটাক, হাই কোলেস্টেরল, হাইপারটেনশন, ডায়াবেটিস, এশিয়ান, এগুলো একটা কম্বিনেশন, কিন্তু ওইগুলো কন্ট্রোল করতে হবে। সো ডায়াবেটিস মেটিকুলাসলি কন্ট্রোল করতে হবে, হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, কোলেস্টেরল বিলো একটা রেঞ্জ আছে, এখানের একটু রেঞ্জটা আলাদা, বিকজ এখানে দে রিপোর্ট ইন এ ডিফারেন্ট স্কেল, আমরা মিলিমোল পার লিটারে, 5 মিলিমোল পার লিটারে, সো 5 এর তল হতে হবে। এগুলো আপনি করতে পারেন, কিন্তু আপনি ফ্যামিলি হিস্ট্রি কিছু করতে পারবেন না, ওটা আপনার রিস্ক ফ্যাক্টর থেকে যাবে। আপনার এথনিসিটি আপনি কিছু করতে পারবেন না, আর এজ আপনি কিছু করতে পারবেন না, কিন্তু দিস আর দ্য রিস্ক ফ্যাক্টরস। ইন্ডিভিজুয়ালি এগুলো দেখা গেছে যে এগুলো রিস্ক ফ্যাক্টরস। তো এগুলো আপনার রিস্ক ফ্যাক্টরসকে আপনি প্রিভেন্ট করলে আপনার হার্ট অ্যাটাক প্রিভেন্ট হবে। কিন্তু আপনি যদি ক্লাব করে দেন যে আমার হার্ট ডিজিজ বলেন, তো হার্ট ডিজিজ আমি যখন বললাম হার্ট অ্যাটাক একটা হার্ট ডিজিজ, তো আপনার যদি ভ্যালভুলার ডিজিজ হয় ওটা আপনার করার কিছু নেই। কিন্তু ভ্যালভুলার ডিজিজ একটা ডিজিজ আছে উইচ ইজ ভেরি কমন, ওইটা হচ্ছে এওর্টিক স্টেনোসিস। ওইটা উইথ এজ হয়, আর ইয়াং এজে যদি বাইকাসপিড ভালো হয়, মানে যেটা ডোর আছে ওটা 3টে পাল্লা এরকম ধরুন, হ্যাঁ, কিছু কিছু লোকের 2টো, তো ওকে বাইকাসপিড ভাল্ব বলে। তো ওদের ক্যালসিফিকেশন খুব তাড়াতাড়ি হয়, মানে ইয়াং এজে হয়ে যায়। তো ক্যালসিফিকেশন হলে এই ভাল্বটা খোলে না, কম খোলে, আচ্ছা, দ্যাট ইজ এওর্টিক স্টেনোসিস। এটা আপনি কিছু করতে পারবেন না, কিছু করার নেই, যদি হয় তাহলে ট্রিটমেন্ট করাতে হবে। ওকে, এটা ভ্যালভুলার ডিজিজ, এটা বিগ একটা ইন্টারভেনশনের পার্ট। আরেকটা ডিজিজের ওইটা হচ্ছে রিউমেটিক ফিভার, যখন ইয়াং এজে রিউমেটিক ফিভার হয়, যেমন ইংল্যান্ডে হয় না জিনিসটা, কিন্তু আমরা ওইটা দেখি ফর দ্য ফার্স্ট টাইম। আমরা দেখি কি হয়, এশিয়ান কমিউনিটি যারা ওখানে বড় হয়েছে, ওরা ইন্ডিয়াতে বা পাকিস্তানে এসে ম্যারেজ হয়, ম্যারেজ হওয়াতে যে ওয়াইফ যখন তারপর প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হওয়ার পরে শ্বাসকষ্ট নিয়ে আসে, তো শ্বাসকষ্ট নিয়ে আসে, তখন দেখা যায় কি ওটা মাইট্রাল স্টেনোসিস হয়েছে, ওটা একটা বাল্ব, আনাদার বাল্ব, সো বাল্বটা ন্যারো হয়ে গেছে। তো ওইটা দ্যাট ইজ বিকজ অফ রিউমেটিক ফিভার, যেটা চাইল্ডে হয়েছিল, অ্যাজ এ কিড শি হ্যাড রিউমেটিক ফিভার, ওটা হয়ে তারপর ভুলে গেছে, কিন্তু দ্যাট কজেস দিস ন্যারো। তো রিউমেটিক ফিভার যাতে না হয়, যেমন ইংল্যান্ডের রিউমেটিক ফিভার হয় না, অনেক আগে হতো, এখন আর হয় না, তো ওইটা একটা প্রিভেন্টার। তো ওইটা তো আপনি পারবেন না, একজনের হাতে নেই, ওটা পাবলিক হেলথের একটা ইয়ে, তো ওইটা হলো ওইটা। আর সাপোজ আপনার হার্ট রেট কমে গেছে, তো আপনি কিছু করতে পারবেন না, আর ওইটা কিছু খেলে যে বেড়ে যাবে তেমন কিছু নয় না। ইন্টারেস্টিংলি আমি এখানে দেখেছি, অনেক আমার হোয়াটসঅ্যাপে অনেকে আমাকে পাঠায়, কিরকম? একটা ওষুধ দিয়েছে। হ্যাঁ, দেখুন হার্ট রেট যখন কমে যায়, হ্যাঁ। তখন অ্যাট্রোপিন বা রিলেটেড ড্রাগ দিয়ে হার্ট রেটটা একটু সাময়িকভাবে বাড়ানো যায়। তো ওইগুলো ট্যাবলেট ফর্মে এখানে ইউজ করে, আমরা ওখানে ইউজ করি না। যদি আপনার পেসমেকার লাগে তো লাগে, you have to provide a pacemaker. তো ওইটাতে কিছু করার নেই। ইয়াং এজে যদি কেউ বলে যে আপনার পেসমেকার দরকার, তাহলে দ্যাট ইজ সামথিং উইচ নিডস মোর ইনভেস্টিগেশন।
আমি অনেক দেখেছি 50 ইয়ার্সে এখানে কার্ডিওলজিস্ট বলে যে পেসমেকার দরকার আর পেসমেকার বসিয়ে দিয়েছে, উইচ ইজ ফাইন। কিন্তু এই জিনিসটা আইদার এক্সপ্লেন করে না ওর পেশেন্ট বুঝতে পারে না যে কেন হলো 50 ইয়ার্সে উই ডোন্ট নিড আ পেসমেকার। তাই হ্যাঁ, ইয়াং তো 50 ইজ কোয়াইট কিন্তু ইয়াং। আমিও দেখেছি 50-55 এ পেসমেকার বসানো। চলুন আমি 40 বলছি, যদি মানে এজ ডিফারেন্স আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমাদের ওখানে যদি 50 ইয়ার্সে কেউ পেসমেকার বসাতে হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে আমি ভাবি যে কেন হলো এটা, ওয়ের ইজ দ্য প্রবলেম। তো এটা হচ্ছে কন্ডাকশন ডিফেক্ট, এটা একটা ইলেকট্রোফিজিওলজিস্টরা এগুলো নিয়ে ডিল করে, ওকে, ডিভাইস কনসালটেন্টরা এগুলো নিয়ে ডিল করে। তো কন্ডাকশন ডিফেক্টটা সার্কয়েডের জন্য একটা ডিজিজ আছে, সার্কয়েডোসিস। তো আমরা ওই কিছু কিছু ডিজিজ আছে ওগুলো আমরা ইনভেস্টিগেট করি যে ইয়াং পেশেন্টের কেন হলো কন্ডাকশন ডিফেক্ট। তো ওইটা একটা জানা উচিত। বেসিক্যালি আরেকটা জিনিস মানে ভিউয়ার্সদের জন্য বলে দিচ্ছি, খুব একটা কমন সিনারিও হয় যে পড়ে যায় আর তারপরে ফিমার ফ্র্যাকচার হয়ে যায়, যে 80 ইয়ার ওল্ড কোল্যাপস হয়ে গেছে, ফিমার ফ্র্যাকচার হয়েছে। তো অবভিয়াসলি আপনি অর্থোপেডিক্সের ওখানে নিয়ে যাবেন, অর্থোপেডিক্স আপনার ফিমারটাকে অপারেশন করে ঠিক করে আমিও দেবে। তাই ভাববো, তাই ভাববেন তো, কিন্তু এটাও ভাববেন যে পড়লো কেন। ঠিক আছে, যদি এটা মেকানিক্যাল ফল হয় যে ও লেগে পড়ে গেছে, দ্যাটস ফাইন, তো হিস্ট্রিতেই ডিপেন্ড করে। কিন্তু যেহেতু অর্থোপেডিক্স আর মোর ফোকাস, দে আর সার্জনস, দে আর মোর ফোকাস ইন ফিক্সিং দ্য ফিমার, দে ফরগেট টু আস্ক যে আপনি পড়লেন কেন পড়লেন। আপনি ওই যে হিস্ট্রিটা যদি একটু ভালো করে নেওয়া হয় তখন বুঝতে পারবেন যে ও আমি তো ঠিকই ছিলাম, হঠাৎ পড়ে গেলাম। হঠাৎ পড়ে গেলাম ওই মাথা ঘুরে যে ইজ ইট রিলেটেড টু হার্ট, ওইটা একটু মনে রাখবেন। তো হার্টে যখন ব্র্যাডিকার্ডিয়া হয়ে যাবে, যে বয়স হয়েছে আমরা সচরাচর এটাই ভেবে থাকি যে মাথা ঘুরে একটু পড়ে গেছে, মাথা ঘুরে পড়ে অর্থোপেডিক, ঠিক আছে, এটার সাথে যে হার্টের কানেকশন রয়েছে এটা হতে পারে, আমি বলছি না হবে। মাথা যে ঘুরেছে এটা মেইন জিনিস হচ্ছে ব্লাড প্রেশার ড্রপ হয়েছে। ওকে, তো ব্লাড প্রেশার ইজ এ ফাংশন অফ টু থিংস, যেটা আর্টারি আছে তার টোন একটা, আর হার্ট রেট আলাদা, মানে হার্ট রেট ইনটু দ্য টোন অফ দ্য ভেসেল, এই দুটো নিয়ে এই প্রোডাক্টটাই আপনার ব্লাড প্রেশার মেনটেন করে। ঠিক আছে, তো আপনার মাথা যখন ঘুরে আপনি পড়ে যাচ্ছেন তখন আপনার ব্লাড প্রেশার কমে গেছে। তো এই দুটো কম্পোনেন্ট এফেক্ট হতে পারে। তো আমরা তো জানি না যে ব্র্যাডিকার্ডিয়া মানে হার্ট রেটটা হয়তো কমে গেছে, এত কমে গেছে যে ব্লাড প্রেশারটা মেনটেন করতে পারেন। যদি ব্লাড প্রেশারটা মেনটেন করতে পারেন, আমি প্রুভ করতে পারি, তাহলে ওখানে পেসমেকারের দরকার। সো অ্যালং উইথ ফিক্সিং ফিমার, যাতে আর নেক্সট টাইম না হয়, ওখানে পেসমেকারের দরকার। ওকে, ডাক্তারবাবু খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন পেসমেকার কি ক্ষেত্রে দরকার, কেন দরকার। অনেকের মধ্যে ধারণাটা আছে যে রেড মিট খেলে হার্টের সমস্যা বেশি হয়, কারেক্ট? রেড মিট খাওয়া, রেড মিট একটু কম খেতে হয় অ্যাজ ইউ এজ। মানে হার্টকে ভালো রাখতে গেলে রেড মিট একটু কম খেতে হবে। আমি মানে আপনি অ্যাপ্রোচটা ডিপেন্ড করে। অ্যাপ্রোচটা, আমার অ্যাপ্রোচটা হলে ইউ হ্যাভ টু লিভ ইওর লাইফ। না, বাঙালি রেড মিটের ক্ষেত্রে কিন্তু কোনো আপোষ করে না। তো যত আপনার এজ হয়ে যাবে রেড মিট এক্সেট্রা একটু কম করে খাওয়া ভালো। চিকেনটা চিকেনটা খেতে পারেন, হোয়াইট মিট। তো হ্যাঁ, দ্যাট ইজ টু সাম এক্সটেন্ট ট্রু, দ্যাট ডাজন্ট মিন যে আপনি খাবেনই না। তো আপনি তো এভরি ডে অফ ইওর লাইফ আপনি তো ঘরের কথা বলছি আপনাকে, এটা আশা করি ভিউয়ার্সরাও আমার সাথে সহমত হবেন যে বাঙালির রেড মিটের সাথে মানে মাটনের সাথে কম্প্রোমাইজ, নো ওয়ে। সে আমার বয়স যতই হয়ে যাক না কেন, নো ওয়ে। কিন্তু একটা ফ্যাক্টর হার্ট অ্যাটাক তো করায় না, অনেকগুলো ফ্যাক্টর কম্বাইন হয়ে তারপরে হয়। ঠিক আছে, তো একটা জিনিসে যদি আপনি স্ট্রেস করতে চান তাহলে স্মোকিং কিন্তু স্মোক করে না তবুও তো সে। আচ্ছা, আমি এটা বলে দিই, স্মোকিং এ প্রবলেমটা কি? অনেকে ভাবে নিকোটিনে প্রবলেম, নিকোটিনে প্রবলেম না। তাহলে প্রবলেমটা কি? হ্যাঁ, কোলটার। আচ্ছা, ঠিক আছে, স্মোকিং ট্র্যাডিশনাল সিগারেট আছে তার দুটো আছে, একটা তো কোলটার আর একটা হচ্ছে নিকোটিন। নিকোটিনটা আপনার এডিকশন করে, এডিকশন হার্ট অ্যাটাক করবে না, আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, সেটা আলাদা। কিন্তু কোলটারটা ওই করোনারি আর্টারি ডিজিজ করে।
যদি আপনি তাহলে অন্য এমন স্মোক করেন, ফর এক্সাম্পল আজকাল ভেপিং বেরিয়েছে, ইংল্যান্ডে আর স্মোকিং আর করে না পাবলিকরা, ওরা গভর্নমেন্ট খুব স্ট্রেস করেছে, তো এখন কি হয়েছে, শিফট হয়ে গেছে, স্মোকিং থেকে ভেপিং করে। আচ্ছা। এবার আমাদের ভেপিং এর লং টার্ম আমাদের কোনো ডেটা নেই, তো এখন আমরা বলতে পারবো না যে হ্যাঁ ভেপিং করলে এটা হয় এটা হয়। যখন লং টার্ম ডেটা বেরোবে যে 20 ইয়ার্সে এত লোক ভেপিং করছিল, এই ডিজিজ হয়েছে, তখন উই ক্যান সে কি এটা খারাপ না ভালো, কিন্তু ওইটাতে কোলটার নেই, তো ওইটা করা যায়। বেশ, কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এই যে আপনি এত সিমটম বললেন বা কি করে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো, কিন্তু ঠিক কিভাবে বুঝবো আমরা যে এবার আমার শরীরে যা যা সিমটম আছে এরপর আমাকে সিরিয়াসলি কার্ডিওলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে? তো অ্যানজাইনা, ঠিক আছে, তো অ্যানজাইনাটা কি, চেস্ট পেইন or chest discomfort on exertion which is reproducible, ঠিক আছে, শুধু চেস্ট পেইনই যে হবে তেমন কিছু না, চেস্ট ডিসকমফর্টও হতে পারে, মানে একটা ভেগ ফিলিং এভরি টাইম আপনি হাঁটছেন বা দৌড়চ্ছেন হোয়াটএভার, অর ক্লাইম্বিং স্টেয়ার্স, সিঁড়ি চড়ছেন, তখন আপনার এই যে এটা যদি হয় আর এটা রিপ্রডিউসেবল হয়, তার মানে আপনি দাঁড়িয়ে যান চলে যাবেন, আবার করেন আবার আসছে, রিপ্রডিউসেবল, আর এই ফিলিংটা পাচ্ছে, তাহলে আপনার সাসপেক্ট করতে হবে এটা করোনারি আর্টারি ডিজিজ আছে নাকি। ওটা একটা হলো। আপনার যদি লাইট হেডেড, মাথা ঘুরছে বা আপনি কলাপস করলেন, তাহলে আমি চিন্তা করতে হবে যে আপনার কোনো এরিথমিয়া হলো নাকি, তার মানে ওটা ইলেকট্রোফিজিওলজিস্ট যে কোনো কার্ডিওলজিস্টের কাছে গেলেই ওরা পারবে। শ্বাসকষ্টটাও কি অন্যতম একটা সিমটম? ইয়েস, শ্বাসকষ্টের জন্য হার্ট ফেলিয়ার, হ্যাঁ, লেগ সোয়েলিং, শর্টনেস অফ ব্রেথ, এটা মেইন সিমটম, ফ্যাটিগ। আর অ্যাডভান্স স্টেজে যদি কেউ ইগনোর করতে থাকে বলবে যে আমি আর আই কান্ট লাই ফ্ল্যাট। আচ্ছা, মা কাকিমাদের একটা ধারণা আছে যে হার্টের সমস্যা হলে নাকি পা ফুলে যায়, ধারণাটা ঠিক? হ্যাঁ, হার্ট ফেলিয়ারে পা ফুলে যাবে। পা ফুলে যাবে, দ্যাট মিন্স কি হয়, ওয়াটার রিটেন করে বডিতে, তো আপনি যেহেতু আমরা গ্র্যাভিটি নিচের দিকে টানে আর মোস্ট অফ দ্য টাইম স্পেন্ড ওয়াকিং, তো আপনাদের ফার্স্টে পা ফুলবে হার্ট ফেলিয়ার পেশেন্টে। ওকে ওকে। কিন্তু ওই পেশেন্টটা যদি ইনমোবাইল হয় তাহলে পা ফুলবে না, স্যাক্রামে জমা হবে, ব্যাক এখানে জমা হবে, বেশ, গ্র্যাভিটি যেখানে টানবে ওইটাই। তো হার্ট ফেলিয়ারে বেসিক্যালি ওয়াটার রিটেনশন হয়। ওকে, আপনি দেখতে পাচ্ছেন বাইরে থেকে যে লেগে হয়েছে, যদি এটা অ্যাডভান্স স্টেজে যায় ওটা লাংসেও হতে পারে, লাংসেও ওয়াটার রিটেন করতে পারে, ওই জন্য শর্টনেস অফ ব্রেথ হয়। ওকে ওকে। ওকে, কনজেস্টেড লাং বেশি হয়ে গেলে খুব শর্টনেস অফ ব্রেথ হবে। তো শর্টনেস অফ ব্রেথ is heart failure, swelling of legs, heart failure, chest discomfort, ischemic heart disease, lightheadedness, collapse হচ্ছে আপনার পেসমেকার দরকার নাকি, or suppose young patient বলছে আমার palpitation হচ্ছে, ধড়ফড় করে, কোনো এরিথমিয়া আছে নাকি। ডাক্তারবাবু, পেসমেকারের কথা আপনি কিছুক্ষণ আগে বলছেন, স্টেন কখন বসে ডাক্তারবাবু? স্টেন্টটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, যেমন হার্ট অ্যাটাক হলো, তো হার্ট অ্যাটাকের নাম্বার 1 হচ্ছে রেস্টোর দ্য ফ্লো, ঠিক আছে। তো রেস্টোর দ্য ফ্লো কি করে করি আমরা, পারকিউটেনিয়াস ইন্টারভেনশন করি, আইদার ফ্রম দ্য গ্রোইন অর ফ্রম দ্য রিস্ট, আমরা একটা টিউব ওপরে হার্ট পর্যন্ত নিয়ে যাই আর ওটা করোনারি আর্টারিকে ইন্টিউবেট করে দিই, থ্রু দ্যাট আমরা একটা ডাই পুশ করি। তো ডাইটা যেখানে দেখা যায় জটটা পর্যন্ত, আমার জটটা পর্যন্ত চলছে, তারপরে বন্ধ হয়ে গেছে, তো দ্যাট ইজ ওয়্যার দ্য অবস্ট্রাকশন ইজ। তো ওখানে আমরা ওই পোর্ট দিয়ে একটা ওয়্যার ঢোকাই, দিয়ে আমরা ওটা ব্রেক করে দিই, ঠিক আছে। এবার ওখানে একটা ওই ওয়্যারের উপর দিয়ে একটা বেলুন যায়, বেলুনকে দিয়ে আমরা ব্যাড ফ্যাটটাকে সুইচ করে দিই, বেশ হয়ে গেল। এবার দ্যাট ইজ হোয়াট দ্য ট্রিটমেন্ট ইজ, রেস্টোরেশন অফ ফ্লো আমি করে দিয়েছি, ওকে। কিন্তু ওইটা একটু আনস্টেবল, ওটা কোল্যাপস করে যেতে পারে। টু প্রিভেন্ট দ্যাট আমি ওখানে সেন্ট বসাই একটা মেটাল স্ক্যাফোল্ড, ওইটাও ওই পোর্ট দিয়ে নিয়ে যেয়ে ওখানে গিয়ে বেলুন দিয়ে ওটাকে ফুলিয়ে দিই, তো ওটা ওখানে ওটাকে প্রোটেক্ট করে অ্যাজ এ স্ক্যাফোল্ড।
কিন্তু দেখা গেছে যে ওর একটা ফেলিয়ার রেট আছে। তো ফেলিয়ার রেটটা 1 to 2% পার ইয়ার, ঠিক আছে। আর ওইটাও দেখা গেছে যে ওভার দ্য ইয়ার্স ওইটা প্ল্যাটু হচ্ছে না, মানে 1 to 2 ইয়ার্স 1 to 2% করে এটা চলতে থাকে, ঠিক আছে। তার মানে ওভারঅল দেখা গেল যে ওকে শর্ট টার্ম আমি ঠিক করলাম, কিন্তু ওভার লং টার্ম আমি এখানে একটা প্রবলেম করছি, মানে সবের না। দেখুন 2% আপনি এটাতে 1%-এ পড়বেন, 1% 2% পড়বেন না 99% পড়বেন, আমি তো বলতে পারবো না। বাট দের ইজ এ রিস্ক, স্টেন্ট ফেলিয়ারের একটা রিস্ক থাকে। তো কেন হয়? স্টেন্ট ইজ এ মেটাল, তো ওইটা একটা ফরেন বডি, ওইটা করোনারি ফিজিওলজিকে আপসেট করে। তো আজকাল একটা নতুন একটা বেরিয়েছে, ওটা ড্রাগ ইলিউটিং বেলুন, ড্রাগ কোটেড বেলুন। ওখানে স্টেন্টে যে ড্রাগটা থাকে ওই সেম ড্রাগ থাকে, বেলুন দিয়ে আমরা ওই ড্রাগটা অ্যাপ্লাই করে দিই, বেলুনটা আমরা বাইরে নিয়ে চলে আসি, ওখানে কোনো মেটাল বা ফরেন বডি নেই, ঠিক আছে। ওটার একটা বড় ট্রায়াল চলছে দিস ইয়ার, এন্ড অফ দ্য ইয়ারে একটা ট্রায়াল, বড় ট্রায়াল আছে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। ওটা যদি পজিটিভ বেরোয় তাহলে ওটা আরো পপুলার হবে। আর কখন বাইপাস সার্জারি করতে হয়? তো দেখুন সে কিছু কিছু সার্জিক্যাল ডিজিজ থাকে, মানে আমি যখন খুলে দিলাম ব্লকটা তখন আমি দেখলাম যে কিছু কিছু আছে, অত ডিটেলসে যাব না, কিন্তু আমরা জানি যে এটা সার্জিক্যাল ডিজিজ। এটাকে আমি স্টেন্ট বসালে একটু স্টেন্ট পসিবল না, বা স্টেন্ট বসালে কমপ্লিকেশন রেট বেশি হবে, তাহলে এটাকে আমি বাইপাস করে দিই। ওই এরিয়াটাকে আমি যদি বাইপাস করে দিই তাহলে ইজ ইকুইভ্যালেন্ট টু স্টেন্টিং। মানে বাইপাস সার্জারি বাইপাস মানে হচ্ছে, দেখুন একটা পাইপ ব্লক আছে, ঠিক আছে, এদিক দিয়ে ব্লাড আসছে না, তো অন্য একটা চ্যানেল দিয়ে যদি আমি ব্লাড নিয়ে যাই, দ্যাট ইজ বাইপাস সার্জারি। ওকে। ওই চ্যানেলটা কোথাও পাবো? আপনার একটা এক্সট্রা আছে, এখানে আর্টারি একটা আছে বিহাইন্ড দ্য চেস্ট, ইন্টারনাল মেমোরি আর্টারি বলে, ওটা খুব ভালো গ্রাফট। ওটা একবার যদি লাগিয়ে দিই ইট গোজ অন ফর এভার, কিন্তু ওটা আর্টারি, ঠিক আছে। কিন্তু আমাদের কখনো কোনো 3-4টে গ্রাফট লাগে, বাকিগুলো গ্রাফট পা থেকে নেওয়া হয়, ঠিক আছে। ওগুলো হচ্ছে ভেনাস গ্রাফট। আমাদের দুটো টাইপ অফ চ্যানেল আছে বডিতে, একটা আর্টারি আর একটা ভেন। ভেন আমাদের বডির পেরিফেরি থেকে ব্লাডগুলো নিয়ে রাইট হার্টে নিয়ে যায়, ওখান থেকে পাম্প হয়ে লাংসে যায়, লাংসে অক্সিজেন নিয়ে নিল, তারপরে লেফট সাইডে যায়, লেফট সাইডে পাম্প করলো, ওটা ওই আর্টারি দিয়ে রেস্ট অফ দ্য বডিতে চলে গেল, ঠিক আছে। আবার সেম প্রসেসটা ঘুরছে। তো পায়ে যে ভেন আছে ওখানে সেফানাস ভেন বলে, ওখান থেকে কেটে ওটা অ্যাজ এ কন্ডুইট অর চ্যানেল ইউজ করা যায়। 3-4টে যদি গ্রাফ দরকার হয়, একটা এখান থেকে নেব আর দুটো ওখান থেকে, ওটা কার্ডিওথোরাসিক সার্জনরা করে। বেশ, আপনি মানে মূলত চিকিৎসকরা ইসিজিতে ডিটেক্ট করেন হার্টের সমস্যা, কিন্তু ইসিজি একমাত্র, ইসিজি ছাড়াও নিশ্চয়ই অন্যান্য পরীক্ষা নিরীক্ষা রয়েছে? অনেক পরীক্ষা আছে, যে বিভিন্ন ধরনের পরীক্ষা করতে হয়। ফর এক্সাম্পল যেমন হার্ট ফেলিয়ার, তো আমি হার্টের ফাংশনটা দেখছি, তো কন্ট্রাক্টিলিটি, কন্ট্রাক্ট করছে, রিল্যাক্স করছে, কিছু প্রবলেম আছে কিনা, তো ওটার জন্য ইকোকার্ডিওগ্রাম করতে হবে, ঠিক আছে। ওখানে একটা ব্লাড টেস্টও আছে, বিএনপি বলে, ওটা প্রিলিমিনারি ব্লাড টেস্ট। ওটা যদি হাই হয় ডেফিনেটলি সামথিং ইজ রং, হার্ট ফেলিয়ার হতে পারে, তো ইকো করা হয়। ওটা হলো হার্ট ফেলিয়ারের। আপনার চেস্ট পেন হয়েছে আর অ্যাকিউট চেস্ট পেন হয়েছে, আপনার এসসি এলিভেশন এমআই হচ্ছে নাকি, তখন ইসিজি খুব প্রয়োজন, ভেরি ইম্পর্টেন্ট। একটা ইসিজির কম্পোনেন্ট দেখি, এসসি সেগমেন্ট এলিভেট হয়ে যায়, ওই জন্য বলে এসসি এলিভেশন এমআই। ওটা রিকগনাইজ করলেই উইদিন শর্ট টাইম ওইটা ব্লকটাকে ক্লিয়ার করতে হবে। তো ওইটা একটা ইনভেস্টিগেশন। কিন্তু সাপোজ আপনি এখন বসে আছেন, এভরিথিং ইজ ফাইন, আপনার একটা 10 ইসিজি মানে 10 সেকেন্ডের একটা স্ন্যাপশট, ওটাতে আমি বেশি কিছু ডিটেক্ট করতে পারবো না। এটাই ডিটেক্ট করতে পারবো যে আপনি নর্মাল রিথমে আছে, আপনার হার্ট রেটটা এত, আপনার হার্ট রেটটা যদি 67 আর কেউ বলছে আমার হার্ট রেটটা 77, there is not much of a difference। আজকাল তো আপনার ঘড়ি স্মার্ট ওয়াচই বলে দিচ্ছে যে আপনার হার্ট রেট কত, ওখানে ইসিজি আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু অ্যাকিউট যখন হয়, যেমন আপনার প্যালপিটেশন হচ্ছে, তখন ইসিজিটা ইম্পর্টেন্ট, কিন্তু যখন প্যালপিটেশন হচ্ছে তখন ইম্পর্টেন্ট। এখন প্যালপিটেশন হলো আপনার,
হ্যাঁ, আপনি ডাক্তারের কাছে গেলেন, তখন তো প্যালপিটেশন শেষ হয়ে গেছে, তো আপনি ওই 10 সেকেন্ডের ইসিজি করলে আমি কিছু বুঝতে পারবো না, আই ক্যান গো ব্যাক অন টাইম। তো আমি ওয়েট করতে হবে যে নেক্সট প্যালপিটেশন কখন হয়, তখন আমি ওইটাকে ধরতে হবে। তো আমি আপনাকে সিম্পল জিনিস জিজ্ঞেস করবো যে কবার হয়েছে, কখন হয়। আপনি যদি বলেন আমার রোজ রোজ হয় বা এভরি 3 days হয়, তখন আমি এক্সটার্নালি ওটাকে ধরবার জন্য 24 আওয়ার 48 আওয়ার্স 24 আওয়ার্স 72 আওয়ার্স লং টার্ম মনিটরিং করা যায় হার্টকে। কিন্তু আপনি যদি বলেন না এই মাসে হয়েছিল, আবার আরো 3 মাস আগে একবার হয়েছিল, একবার তো খুব মাথা ঘুরে গেছিল, অলমোস্ট আমি কোলাপস করেছি, তখন আমি ওটাকে ধরবার জন্য ইমপ্ল্যান্টেবল লুপ রেকর্ডার, ওইটা একটা ইনভেস্টিগেশন আন্ডার স্কিন, আমি একটা একটা মনিটর প্লেস করে দিতে পারি। তো ওটা একটা ইনভেস্টিগেশন। তো ইসিজি ইজ নট অনলি দ্য ইনভেস্টিগেশন। তারপরে আপনার সাপোজ আপনি বলছেন যে আমি সিঁড়ি চললে আমার চেস্ট পেন হয়, ডিসকমফর্ট হয়, শর্টনেস অফ ব্রেথ হয়, আমি ভাবছি যে করোনারি আর্টারি ডিজিজ আছে নাকি। আমি ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাম না এখান করে থেকে একটু ইন্টারাপ্ট করবো ডাক্তারবাবু, কখন তাহলে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, মানে এই ওইটাই শব্দ আমরা বহুল প্রচলিত। ওইটাই বলছি। তো ফার্স্ট সাপোজ আপনি এলেন আমার কাছে, বললেন যে আমার চেস্ট পেন হচ্ছে অন এক্সারশন, আপনি এক্সারশন না করলে চলে যাচ্ছে। আমি আপনাকে আগে বলেছি এটা এনজাইনা, ঠিক আছে। তো এনজাইনাতে যত এভিডেন্স আছে, এভিডেন্স বলছে যে সেন্ট বসালে আর শুধু মেডিকেল ট্রিটমেন্ট করলে দেয়ার ইজ নো ডিফারেন্স, ঠিক আছে। এবার তাহলে আমি ধরতে হবে আপনার এনজাইনা আছে কিনা। তো ওখানে সেভারাল ওয়েজে আমি ধরতে পারি। ফর এক্সাম্পল, আমি এটা মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান করতে পারি, এখানে মুগা স্ক্যান বলে এটাকে। আমি স্ট্রেস ইকোকার্ডিওগ্রাম করতে পারি, আমি সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে পারি। সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম এর সাথে একটা কম্পোনেন্ট অ্যাড করে দেওয়া হয়, এফএফআরসিটি বলে। তখন আমি এক্স্যাক্টলি বুঝতে পারি যে, কারণ শুধু সিটি করলে আমি দেখতে পাবো যে এখানে 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 প্রবলেম আছে, ঠিক আছে। কিন্তু ইজ দ্যাট সিগনিফিকেন্ট, আমি এফএফআর একটা কম্পোনেন্ট অ্যাড করে দিতে হবে, তখন আমি বুঝতে পারবো যে এই জায়গাটা ইজ দ্য কালপ্রিট। সো ওখানে কিছু একটা ইন্টারভেন করলে আপনি সিমটোম্যাটিক বেনিফিট পাবেন, ঠিক আছে। তো সিটি অ্যাঞ্জিওগ্রাম হয়ে গেল। এগুলো করে করে যখন আমি দেখলাম যে আপনার করোনারিতে প্রবলেম আছে, আপনি বলছেন যে আমার সিমটম হচ্ছে, তো আমি জেনারেলি কি করি, আমার প্র্যাকটিসে দুটো অ্যান্টি অ্যাঞ্জাইনাল দিই, দুটো ড্রাগ, ম্যাক্সিমাম ডোজ টলারেটেড, আপনি যত টলারেট করতে পারেন সেটা আমি দিই। তারপরেও যদি আপনি বলেন যে না এখনো আমার হচ্ছে, আমি করতে পারছি না, তখন আমি অ্যাঞ্জিওগ্রাম করতে নিয়ে যাই। অ্যাঞ্জিওগ্রাম হলো ডাইটটা পুশ করে ডায়াগনস্টিক টেস্ট, করোনারি আর্টারিগুলো দেখলাম, তারপরে অ্যাঞ্জিওপ্লাস্টি মানে হচ্ছে সেন্টিং অর ড্রাগ কোটেড বেলুন, বেসিক্যালি ইন্টারভেনশনকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলে। তো আমি তখন অ্যাঞ্জিওপ্লাস্টি করব, ওই যেটা ব্লকটা আমি দেখছিলাম বা আমি সাসপেক্ট করছিলাম ওটাকে আমি খুলে দেবো, ওখানে স্টেন্টও বসাতে পারি, ড্রাগ কোটেড বেলুন দিয়েও করতে পারি। অর যদি আমি দেখি যে এটা সার্জিক্যাল ডিজিজ, এটা আমি স্টেন্ট বসালে ঠিক হবে না, তখন আমি সার্জিক্যাল কলিগের সঙ্গে ডিসকাস করি এখানে সার্জারি করবেন কি। কিন্তু ওভারঅল মনে রাখবেন, অ্যাঞ্জাইনাতে লেটেস্ট যেটা এভিডেন্স আছে এটা বলছে যে অ্যাপার্ট ফ্রম প্রগনোস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিজিজ, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, আদার ডিজিজেসে স্টেন্ট বসানো আর মেডিকেল ট্রিটমেন্ট ইজ মোর অর লেস সেম। প্রগনোস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিজিজ হলো যে এমন একটা ডিজিজ যেটা আপনার লাইফ স্প্যান কাট শর্ট করবে। তো বিগিনিং অফ দ্য আর্টারি, যেমন আমাদের উই অল হ্যাভ 3 আর্টারিজ, তো যদি বিগিনিং অফ দি আর্টারিতে কিছু প্রবলেম থাকে, লেফট মেইন স্টেম যেটাকে বলা হয়, ওখানে যদি প্রবলেম থাকে তাহলে আপনার লাইফ স্প্যান কাট শর্ট হতে পারে। ওটা আমি যখন দেখি তখন আমি ডেফিনেটলি ওটা রিভ্যাসকুলারাইজ করব, আইদার বাই স্টেন্টিং অর বাই বাইপাস অপারেশন। আদারওয়াইজ অন্য জায়গায় যদি আছে তখন আমি আপনাকে বুঝিয়ে দেবো যে এটা আপনার সেম হবে। আপনি আপনার এটার, আমি যদি স্টেন্ট বসাই আপনার লাইফটা প্রলং হবে না। তো আমি তখনই স্টেন্ট বসাবো যদি আমি আপনার সিমটম কন্ট্রোল করতে না পারি উইথ মেডিসিন। বেশ বেশ, তার মানে ডাক্তারবাবুর সাথে এতক্ষণ আলোচনার পর আমি অন্তত বেশ কয়েকটা বিষয় বুঝেছি, তাই তো ডাক্তারবাবু? সেটা হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে, ইগনোর করলে চলবে না, আমাদের অতিরিক্ত স্ট্রেস নেওয়া, স্মোকিং এগুলো থেকে দূরে থাকতে হবে। আর সিমটম যেগুলো ডাক্তারবাবু বারবার বললেন সেগুলো দেখলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ ডাক্তারবাবু। থ্যাংক ইউ।